2000 বছর আগে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল রোম, আর রোমের কেন্দ্র ছিলেন সিজার, যার কড়া শাসনে গোটা রোমান সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল প্যাক্স রোমানা বা রোমের শান্তি। এই শান্তির চড়া দাম কিন্তু রোমকে মেটাতে হতো না। পশ্চিমে আটলান্টিকের পার থেকে পূর্বে এশিয়া মাইনর, উত্তরে জার্মেনিয়া থেকে দক্ষিণে নীল নদী তীর পর্যন্ত বিস্তৃত রোমান সাম্রাজ্য সে দাম মেটাত। সাম্রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে সিন্দুকের পর সিন্দুক ভর্তি করে টাকা চলে যেত রোমে। পৃথিবী জোড়া সাম্রাজ্যে কৃতদাসদের পিঠ যখন চাবুকের ঘায়ে ক্ষতবিক্ষত হচ্ছিল, রোমের অভিজাত মানুষরা তখন শান্তিতে খেয়ে ঘুমিয়ে জিরিয়ে ফুলে ফেঁপে উঠছিল। অবসরকালে রক্তরাঙা গ্ল্যাডিয়েটরের লড়াই, রথের দৌড় কিংবা অলিম্পিকের খেলা দেখে মৌজ করছিল। কর্তব্যে অটল রোমান সৈনিকরা রোমান সাম্রাজ্যের রথকে এগিয়ে নিয়ে চলেছিল অপ্রতিরোধ্য গতিতে। সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে ভূমধ্য সাগর আর ডেড সির মাঝখানে ছোট রাজ্য জুডিয়া, রাজধানী জেরুজালেম। এশিয়া আর ইউরোপের ঠিক মাঝখানে অবস্থান বলে বাণিজ্যিক আর রাজনৈতিক দিক থেকে জুডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্থান। প্রাচীন ইহুদি ধর্মের জন্মস্থান। এককালের দোর্দণ্ড প্রতাপ রাজ্য জুডিয়া এখন জৌলুস হারিয়ে রোমের করদ রাজ্যে পরিণত হয়েছে। রোমের বংশবদ রাজা হেরড যেন তেন প্রকারে জুডিয়াকে নিজের তাঁবে রাখতে চান। অ্যান্টোনিয়ার দৈত্যাকার দুর্গ থেকে সৈন্য সামন্ত পরিবেষ্টিত হয়ে গোটা জুডিয়ার ওপর নজর রাখেন রোমান গভর্নর। জুডিয়ার মানুষের চাষের জমি কেড়ে নিয়েছিল মরুভূমি আর পাথুরে মাটি, আর স্বাধীনতা কেড়ে নিয়েছিল রোম। তাদের নিজেদের বলতে পড়েছিল শুধু প্রাচীন ধর্মের অহংকার, মোসেস, ডেভিড, সলোমনের মতো দিকপাল পূর্বপুরুষদের গল্প, আর নিজেদের পাপে ঈশ্বরের দেওয়া সব পেয়েছির দেশ থেকে নির্বাসিত হওয়ার আক্ষেপ। জুডিয়া বেঁচেছিল তাদের ধর্মগ্রন্থের একটি ভবিষ্যৎবাণীকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে। একদিন আসবেন তাদের রাজা, ঈশ্বরের পাঠানো দূত। ইহুদি জাতির সব কলঙ্ক, সব শৃঙ্খল ঘুচিয়ে তিনি তাদের আবার ফিরিয়ে দেবেন সেই পুরনো গৌরব। কবে আসবেন সেই রাজা কেউ জানে না। অগাস্টাস সিজারের রাজত্বের 7ম বছর। ঘোর শীতের সন্ধ্যায় বেথলেহেম শহরের এক সরাইখানায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেরিকে নিয়ে আশ্রয় নিল নাজারেথ গ্রামের জোসেফ। সরাইতে স্থানাভাব, তাই তাদের ঠাঁই হল গোয়াল ঘরের এক কোণে। সেইখানে গরু, ছাগল, ভেড়ার পালের মধ্যে মাঝরাতে এক অলৌকিক আলোকময় শিশুর জন্ম হল। জোসেফ বা মেরি কেউই সেদিন জানত না সারা পৃথিবীকে আলো দেখাতে এসেছে এই শিশু। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য লু ওয়ালেসের কালোজয়ী উপন্যাস বেন-হুর, আ টেল অফ দ্য ক্রাইস্ট আজ গল্পের প্রথম পর্ব।
লুইস বা লু ওয়ালেস ছিলেন মার্কিন উকিল, সৈনিক, রাজনৈতিক নেতা, কূটনীতিবিদ, শিল্পী এবং লেখক। জন্মেছিলেন 10ই এপ্রিল 1827 সালে ইন্ডিয়ানা রাজ্যের ব্রুকভিলে। 1846 সালে 19 বছর বয়সে সেনায় যোগদান করে মেক্সিকোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করেন। 1861 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে ইউনিয়নের হয়ে যুদ্ধ করেন। 1878 সালে নিউ মেক্সিকো রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন এবং সেখানে থাকাকালীন লেখেন বেনহর, আ টেল অফ দ্য ক্রাইস্ট। বেনহর প্রকাশিত হয় 1880 সালের নভেম্বর মাসে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 1880 থেকে 1936 সাল পর্যন্ত বেনহর মার্কিন যুক্তরাষ্ট্রের অল টাইম বেস্টসেলার লিস্টে ছিল। বেনহর 20টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং বড় পর্দায় বেনহরকে দেখা গেছে 4 বার। তার মধ্যে সবথেকে বিখ্যাত 1959 সালে MGM প্রযোজিত ছবি, যেখানে জুডা বেনহরের চরিত্রে অভিনয় করেছিলেন চার্লটন হেস্টন। লু ওয়ালেস মারা যান 15ই ফেব্রুয়ারি 1905 সালে। সানডে সাসপেন্সের জন্য বেনহরের অনুবাদ এবং নাট্যরূপ সৃষ্টি করেছেন রাজর্ষি গুপ্ত। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে বেনহর, আ টেল অফ দ্য ক্রাইস্ট। সাতাশ বছর পরের কথা। প্রবল গরম উপেক্ষা করে জুডিয়ার রুক্ষ পাথুরে প্রান্তরের মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে রাজধানী জেরুজালেমের দিকে এগিয়ে যাচ্ছিল রোমান সৈন্যদের একটা দল। দলের সামনে কালো ঘোড়ায় চড়া অফিসারটির তীক্ষ্ণ নাক আর শক্ত চৌকো চোয়াল থেকে চুঁইয়ে পড়ছে ব্যক্তিত্ব, কিন্তু তার চোখে অবাক দৃষ্টি। সেভারাস মেসালা সৈনিক হিসেবে রোমের প্রতি নিজের আনুগত্যের প্রমাণ রেখেছে বলেই আজ সে ট্রিবিউন বা সেনাধ্যক্ষ হিসেবে জেরুজালেমের রোমান সৈন্য শিবিরে যোগ দিতে চলেছে। জেরুজালেমের সহকারী ট্রিবিউন ড্রুসাস নতুন ট্রিবিউনকে সদল বলে পথ দেখিয়ে সিজারিয়া বন্দর থেকে রাজধানীতে নিয়ে যাচ্ছে। মাত্র 20 বছর বয়সী ট্রিবিউন, কথাটা ভেবেই ড্রুসাসের মাথা ঘুরে যাচ্ছিল। অবশ্য না হওয়ারই বা কি আছে? মেসালার বীরত্ব আর নির্মমতার যা গল্প শোনা যায় তা কি নেহাতি গল্প? 6 মাস আগে ইথিওপিয়ার রোমান সৈন্যরা যখন বর্বরদের রাজধানী লুট করতে ব্যস্ত ছিল, তখন মেসালা নাকি শুধু একটা বর্ষা আর একটা 4 ঘোড়ায় টানা রথ সম্বল করে রাজধানীর দরজা আগলে 20 জন লোককে একা হাতে মেরেছে। আপনি এখানকার সেনাদের দায়িত্ব নিয়ে এসেছেন, খুব ভালো হয়েছে। জুডিয়া বড্ড গরম হয়ে উঠেছে ইদানিং। কই, ছোটবেলায় যেমন গরম পড়তো এখনো তো তেমনই গরম দেখছি। ঠাট্টা নয় ট্রিবিউন, অনেক কিছুই ঘটছে এখানে যার আগা মাথা কিছুই বুঝতে পারছি না আমরা। জন নামের একটা জঙ্গলি লোক, কথা নেই বার্তা নেই, সবাইকে ধরে ধরে জর্ডান নদীর জলে ডুবিয়ে স্নান করিয়ে দিয়ে বলছে সে নাকি ঈশ্বরের দূত, আর তাদের সব পাপ নাকি সে ধুইয়ে দিচ্ছে। ওদিকে গ্যালিলিতে একটা লোক আগে ছুতোর মিস্ত্রি ছিল, কি সব জাদু দেখিয়ে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে ঈশ্বরের রাজত্ব শুরু হবে এবার, আর সেই রাজত্বে গরিব বড়লোক সবাই সমান। আচ্ছা, আমরা রোমানরা আর ওই ইহুদিগুলো সবাই সমান? আমরা সিজার সমান? ভালো তামাশা বটে। আগেও যা ছিল এখনো তাই দেখছি। ধর্ম ধর্ম করেই গোটা দেশটা গেল। সেই কবে থেকে শুনে আসছি এদের রাজা আসবে, এদের বাঁচাবে। তা আজ অব্দি তো সে এসে পৌঁছতে পারল না। মজার কথা নয় ট্রিবিউন, এখানকার লোকজন ইদানিং হঠাৎ রোমানদের উপর খাপ্পা হয়ে উঠছে। এইসব লোকের পেছনে ভিড় জমছে আস্তে আস্তে। জেরুসালামেও একদল লোক শুনছি রোমানদের বিরুদ্ধে ঘোঁট পাকাচ্ছে। তা তোমরা এতদিন করছো কি বসে বসে? যাদের উপর সন্দেহ হয় তাদের জেলে পড়নি কেন? কেন জুডিয়া থেকে রোমে কর আসা কমে যাচ্ছে? শোনো ড্রুসাস, কোনো জায়গাকে গরম হতে না দিলে
সে জায়গা আপনা আপনি গরম হয় না। তোমরা দড়িতে বড্ড বেশি ঢিল দিয়েছ। জুডিয়া রোমের কাছে খুব দামি ড্রুসেস, তাই আমাকে আর ভ্যালেরিয়াস গ্রেটাসকে এখানে পাঠানো হয়েছে দড়িগুলো টেনে বাঁধার জন্য। আমি জেরুজালেমের সৈন্যদের রোমান সাম্রাজ্যের সেরা সৈন্য বানিয়ে তুলব, আর গ্রেটাস নতুন গভর্নর হয়ে জুডিয়াকে আবার রোমের চোখের মণি করে তুলবেন। ছাগল ভেড়ার মতো নিরীহ কয়েকটা দেশি লোকের ভয়ে রোমানরা কাঁপবে। আমি থাকতে তা হবে না। ঠিকই বলেছেন, আমরাই এখানকার লোকেদের সঙ্গে বেশি মেলামেশা করে ভুল করেছি। আপনি এসেছেন, এবার ওদের বেশ করে শিক্ষা দেব আমরা। ভুল করছো। শিক্ষা ওদের তখনই দেব যখন দরকার পড়বে, তার আগে ওদের সঙ্গে মেশাই উচিত। তবে হ্যাঁ, অবশ্যই দূরত্ব বজায় রেখে। আমরা হাজার হলেও রোমান, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কিন্তু ধনী প্রভাবশালী ইহুদিদের সঙ্গে মিশতে তো হবেই। জুডিয়াকে আমি হাতের তালুর মতন চিনি। রোম এদেশের মানুষের চোখ ধাঁধিয়ে দিয়েছে। ওরা সব সময় আমাদের মতো হতে চায়, এটা জেনে রেখো। ওদের যদি লোভ দেখিয়ে, উপহার দিয়ে, একটু সম্মান দেখিয়ে দলে টানা যায়, তাহলে ওরাই আমাদের হয়ে এদেশের লোকেদের নিয়ন্ত্রণে রাখবে। আর তাতে আমাদের খাটুনি কমবে। আমি সেটাই করব। আপনি নিজে জুডিয়ায় আসতে চেয়েছেন কি এই জন্যই? কারণ নইলে আপনার যা কীর্তিকলাপ, তাতে তো আপনি স্বচ্ছন্দে রোমের কাছাকাছি কোনো জায়গায় ট্রিবিউন হিসেবে যেতে পারতেন। খানিকটা তাই। তাছাড়া জীবনের প্রথম 15টা বছর যেখানে কাটিয়েছি, সেই জায়গার প্রতি ভালোবাসা থাকবে না? আমি রোমান, রোম আমার দেশ, সিজার আমার ঈশ্বর। কিন্তু এই জুডিয়া আমাকে বড় করেছে। তাছাড়া 5 বছর আগে রোমে সেনাদলে ভর্তি হতে যাওয়ার আগে এখানে একজনকে আমি একটা কথা দিয়ে গিয়েছিলাম। কথা? কাকে? আচ্ছা, জুডা বেন হার বলে কাউকে চেনো? জেরুসালেমের খুব পুরনো বনেদি বাড়ির ছেলে। বনেদি মানে? শুনেছি হার পরিবার আগে এখানকার প্রধান পুরোহিত বংশ ছিল। জুডা বেন হারের বাবা ইথামার জেরুসালেমের খুব বড় বণিক ছিলেন। বছর 3 আগে মারা গিয়েছেন। কিন্তু আপনি? আমরা একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি। আমার বাবা ছিলেন কর সংগ্রাহক। ইথামারের মতো প্রভাবশালী লোকের সঙ্গে তার সদ্ভাব ছিল, আর ছিল বলেই তার আমলে জুডিয়া থেকে রোমে আজকের চেয়ে 3 গুণ বেশি কর যেত। জুডার সঙ্গে আমার বন্ধুত্ব সেই সূত্রেই। ওদের বাড়ির দরজা কখনো বন্ধ থাকতো না আমার কাছে। মেসালাকে চিন্তায় ডুবে যেতে দেখে ড্রুসাস আর কথা বাড়াল না। সামনে এখনো অনেকটা পথ বাকি। 1 সপ্তাহ পরে আবার এই পথেই ফিরে আসতে হবে নতুন গভর্নর ভ্যালেরিয়াস গ্রেটাসকে নিয়ে যাওয়ার জন্য। এখানকার হাওয়া ঘোরানোর কাজটা যে কঠিন তা মেসালা জানে, কিন্তু কঠিন কাজে সফল হলে তবেই সারা পৃথিবীর সম্মান পাওয়া যায়। তাছাড়া সেভারাস মেসালা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, কিন্তু জুডা বেন হারের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না চ্যালেঞ্জ ঠিক কতটা। পরের দিন সকালে অ্যান্টোনিয়ার সেনা ছাউনির দরজার বাইরে গরমে ঘামতে ঘামতে একটা কালো ঘোড়ার লাগাম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা দামি পোশাক পরা লম্বা সুপুরুষ তরুণটি বেশ অস্বস্তিতে পড়েছিল। এমনভাবে কারোর জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করার অভ্যেস জুডা বেন হারের নেই। কিন্তু রোমান সেনা ছাউনিতে কোনো ইহুদি চাইলেই ঢুকে পড়তে পারে না, নিয়ম নেই। কিন্তু এতদিন বাদে মেসালার সঙ্গে দেখা করার জন্য এইটুকু জুডা করতেই পারে। ঘোড়াটার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে জুডা নিজেদের ছোটবেলার সুখ স্মৃতিতে ডুবে গিয়েছিল। এমন সময় শুনতে পেল কে যেন খুব বকাবকি করতে করতে দুর্গের ভিতর থেকে বাইরে আসছে। বেন হারকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো তোমরা।
আর 5টা ইহুদি আর প্রিন্স বেনহার এক হলো। নিয়ম মানতে গিয়ে সাধারণ ভদ্রতাও ভুলে গিয়েছে নাকি এখানকার সৈন্যরা? মেসালার রুদ্রমূর্তির সামনে প্রহরী সৈন্যরা কুঁকড়ে গেল। জুডা গর্বিত চোখে মেসালাকে দেখছিল। এই তার বাল্যবন্ধু। মেসালা এক গাল হেসে এগিয়ে এসে জুডাকে বুকে জড়িয়ে ধরল। জুডা, কতদিন পর দেখ, তোকে কথা দিয়েছিলাম ফিরে আসবো, এসেছে কিন্তু। আমারই ভুল, তোর কথা এদের বলে রাখা উচিত ছিল, কিন্তু তুই যে এত তাড়াতাড়ি দেখা করতে চলে আসবি সেটা বুঝতে পারিনি। তুই এখানে এসেছিস তাও খোদ ট্রিবিউন হয়ে, আর আমি দেরি করে আসবো তোর সঙ্গে দেখা করতে? আমি তো ভাবতেই পারছি না। সেই মেসালা। তুই দেখছি আমার চেয়েও লম্বা হয়ে গিয়েছিস। মহামান্য ট্রিবিউন চাইলে এই অপরাধের জন্য আমার গর্দান নিতে পারেন। তোর কীর্তিকলাপের অনেক খবরই কানে আসে, খুব গর্ব হয় রে। তোর বাবা মারা গিয়েছেন শুনলাম, মা কেমন আছেন? আর তোর বোন? মায়ের শরীর ভালোই আছে। তিরজা এই 15 পা দিল, তবে মাথাতেই কেবল বেড়েছে, বুদ্ধিতে নয়। মেসালা, মনে পড়ে এই রাস্তা দিয়ে আমাদের মন্দির থেকে এই দুর্গ পর্যন্ত আমরা কেমন পাল্লা দিয়ে দৌড়তাম? মনে পড়ে না আবার? তুই একবারও আমাকে হারাতে পারতিস না। তা হ্যাঁ রে, তোদের বাড়ির উঠোনে সেই ফোয়ারাটার গায়ে খোদাই করে তোর আর আমার নাম লিখেছিলাম যাওয়ার আগে, এখনো সেই লেখাটা আছে? আছে। এ বন্ধুত্ব ভাঙার নয়, ওই লেখাও মুছে যাওয়ার নয় ভাই। আচ্ছা, আমার তরফ থেকে মহামান্য ট্রিবিউনকে এই ছোট্ট উপহার। জুডা ঘোড়ার লাগামটা মেসালার হাতে ধরিয়ে দিতে মেসালার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ঘোড়সওয়ার হিসেবে সৈন্যদলে তার রীতিমতো সুনাম আছে। রোমের সার্কাস ম্যাক্সিমাসে সারা পৃথিবীর সেরা খেলোয়াড়রা নিজেদের কসরত দেখায়। সেখানে একাধিকবার ঘোড়া আর রথের দৌড় জিতেছে সে। জুডার পিছনে দাঁড়ানো এই আরবি ঘোড়াটা সে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল। এমন একটা দারুণ ঘোড়ার মালিক বলে জুডার উপর একটু ঈর্ষাও হচ্ছিল তার। এবার তার নিজেরই একটু লজ্জা হলো। মুখে কিছু না বলে আবার জুডাকে জড়িয়ে ধরে তার পিঠ চাপড়ে দিল সে। তারপর দুই বন্ধু হাসতে হাসতে দুর্গের ভেতরে গিয়ে বসল। ঘরের দেওয়াল জুড়ে নানান রকম অস্ত্র শস্ত্র রাখা। মেসালা মুচকি হেসে নিজে একটা বর্শা তুলে নিয়ে অন্য একটা বর্শা জুডার হাতে ধরিয়ে দিল। অভ্যেস আছে না কেবল খেয়ে দেয়ে ভুড়ি বাগাচ্ছিস? লাগা তো দেখি আমার মতন ঠিক ওইখানে। মেসালা হাত তুলে লম্বা ঘরের উল্টো মাথায় দরজার পাশে দাঁড় করানো একটা কাঠের থাম দেখালো। থামের মাঝখানে লাল রং করা। মুহূর্তের মধ্যে মেসালার হাতের বর্ষা ছুটে গিয়ে বিঁধল সেই লাল রঙের উপর। মেসালা গর্বের চোখে জুডার দিকে তাকিয়ে তাকে ছুঁড়তে ইশারা করল। মৃদু হেসে মাথা নেড়ে চোখ বন্ধ করে মনঃসংযোগ করল জুডা। তারপর চোখ খুলে বর্ষা ছোঁড়া মাত্রই বর্ষাটা বাতাস কেটে উড়ে গিয়ে থামের গায়ে লাল রঙের উপর বিঁধে কাঁপতে লাগল। দুটো বর্ষার ফলাই এখন পরস্পরের সঙ্গে ঠেকে রয়েছে। সাবাস! বাঘা বাঘা রোমান সৈন্যকেও এত ভালো বর্ষা ছুটতে আমি দেখিনি। এই তুই বরং ব্যবসা বাণিজ্য ছেড়ে সৈন্যদলে নাম লেখা, তোরও বরাত খুলে যাবে আর রোমেরও লাভ হবে। না ভাই, আমি ছাপোষা মানুষ। ব্যবসা বাণিজ্য নিয়ে মা বোন দাস দাসীদের নিয়ে দিব্যি আছি। আমি সৈন্যদলে যোগ দিতে যাব কোন দুঃখে? তাছাড়া আমি হর বংশের সন্তান। ইহুদি হয়েও রোমের হয়ে অস্ত্র ধরলে দেশ আমাকে ক্ষমা করবে না। পিতৃপুরুষেরা রুষ্ট হবেন। দুজনেই এতক্ষণে আয়েশ করে ওয়াইনের পাত্র হাতে নিয়ে বসেছে। এত দামি ওয়াইন জুডা কোনোদিন খায়নি। সেই তোদের এক আবেগে সুশ্রী দেওয়া গল্প, দেশ আর পূর্বপুরুষ। আরে ভাই, তোদের দেশটা কোথায়? তুই তো বলেছিলি
তোদের দেবতা নাকি তোদের পূর্বপুরুষদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাকে অমান্য করেছিলি বলে? হ্যাঁ, যে জাত এতদিন ধরে রোমানদের হাতে বন্দী হয়ে পড়ে আছে, তাদের আর যাই হোক ঐতিহ্যের বড়াই করা সাজে না। মেসালা, তুই আমার ছোটবেলার বন্ধু বলেই তোর সঙ্গে দেখা করতে ছুটে এসেছি আমি। যে কোনো অন্য একজন রোমান ট্রিবিউন হলে এই দুর্গে আসতামই না। যতক্ষণ আমরা গল্প করছি ততক্ষণ এই রোমান সৈন্যের খোলসটা খুলে রাখ না। জোডা, গত 5 বছরে আমি পৃথিবীর অনেকটা দেখেছি, অনেক কিছু শিখেছি। তুই যার কিছুই জানিস না। আমায় সেই সব দেখিয়েছে, শিখিয়েছে রোম। আজ আমি যা হয়েছি তা রোমেরই দৌলতে। রোম আমার গর্ব, রোম আমার রক্ত মাংস চামড়া, আমার খোলস নয়। তাহলে এটাও ভুলে যাস না যে যেখানে তুই দাঁড়িয়ে আছিস সেই জুডিয়া আমার দেশ, আর এই দেশের মানুষের ধর্ম সংস্কৃতি আমার আত্মা। আবেগ ভালো জিনিস, কিন্তু জুডা, নিজের ধর্ম সংস্কৃতির আবেগের ঠুলিটা চোখ থেকে খুলে ভালো করে তাকিয়ে দেখ। চারিদিকে রোমেরই জয় জয়কার। শৌর্যে, বীর্যে, বিদ্যায়, বাণিজ্যে সবার থেকে এগিয়ে আছে রোম। পৃথিবী চালাচ্ছে রোম। রোমের সামনে যে দেশ মাথা তুলে দাঁড়াবে সে গুড়িয়ে যাবে। যে জাতি উন্নতি করতে চায় সিজারের ছত্র ছায়ায় আসা ছাড়া আর তার কোনো উপায় নেই, এটাই সত্যি। জুডিয়া তো সিজারের ছত্রছায়ায় রয়েছে আজ 100 বছর। কি উন্নতি হয়েছে জুডিয়ার? তার জন্য দায়িত্ব তোরাই। সিজার জুডিয়াকে যতটা ভালোবাসেন ততটা যদি জুডিয়া তাকে ভালোবাসতো তবে জুডিয়ারও উন্নতি হতো। সেই জন্যই তো সিজার এবার আমাদের মতো নতুন লোকেদের উপর ভার দিয়েছেন, যারা জুডিয়াকে নতুন পথ দেখাবে। সামনের সপ্তাহে নতুন গভর্নর ভ্যালেরিয়াস গ্রেটাস আসবেন, আরো 2 লিজিয়ন সৈন্য নিয়ে। আরো 2 লিজেন্ড সৈন্য? হ্যাঁ, ভয় পেলি নাকি? সৈন্য সামন্ত থেকে তোর কোনো ভয় নেই। তুই না আমার বন্ধু? তোর আর তোর পরিবারের সব দায়িত্ব আমার। বাঁচালি ভাই। আমি নির্বিবাদী বণিক। শুধু বাণিজ্য পথ খোলা থাকলে আর বাজার ঠিকঠাক চললেই আমার হলো। ওসব যুদ্ধ রাজনীতিতে মাথা ঘামিয়ে আমি কি করব? বলছি তো, তুই নিশ্চিন্তে থাক, আমি এসে গেছি। তবে জুডা, এখানকার শাসন চালাবার জন্য আমার তোর সাহায্যেরও প্রয়োজন পড়বে। আমি শাসনের কি বুঝি? তাছাড়া বললাম না, রাজনীতি থেকে আমি শত হস্ত দূরে থাকতে চাই। আরে না না, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দেখ জুডা, তোরা এখানকার খুব পুরনো বনেদি বংশ। এখানকার সমাজে তোদের বিরাট সম্মান। তোর বাবা এখানকার প্রত্যেকের খবর জানতেন। তুইও নিশ্চয়ই সবাইকে চিনিস। এখানকার সমাজপতিদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিতে পারবি? এ আর এমন কি, অবশ্যই পারবো। বেশ বেশ, আমার অনেক পরিকল্পনা আছে জুডিয়াকে নিয়ে। দেখবি, জুডিয়ার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আর তোকে সব বলবো। তুই সমাজপতিদের বলবি কিন্তু যে নতুন ট্রিবিউন আর গভর্নর জুডিয়ার ভালোর জন্যই এসব ভাবছে। কেমন? কাজ করলে তো লোকে দেখতেই পাবে, আলাদা করে আমাকে বলতে হবে কেন? আহ, তুই আমার বন্ধু জুডা। তোর বন্ধু তোর দেশের জন্যই ভাবছে, কাজ করতে চাইছে, সে কথা তুই লোককে বড় মুখ করে বলে বেড়াবি না। দেশের স্বার্থে তাদের আমাদের পাশে থাকতে বলবি না। যারা রোমের পাশে থাকবে না তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, তুই জানিস। সেই কথাটা তুই বুঝিয়ে বলবি না তোদের ওই সমাজপতিদের? বেশ, বলবো। কিন্তু মেসালা, সবাই জানে যে আমি সব রকম মারামারি, রক্তারক্তির বিরুদ্ধে। আমি হঠাৎ এইসব নিয়ে কথা বললে? সেজন্যই তো লোকে বিশ্বাস করে তোর কথা শুনবে। তবে সব লোক নিশ্চয়ই এতে খুশি হবে না। অনেক ইহুদি থাকবে যারা আমাদের কথা, মানে তোর কথা, শুনতে চাইবে না। ভালো কাজ করতে গেলে সেরকম লোকই বেশি চটে, তাদের পাত্তা দেওয়ার দরকার নেই। না, সেই লোকগুলোর নাম তুই আমাকে বলবি। জুডা স্তব্ধ হয়ে বসে রইল। মেসালা নিষ্পলক দৃষ্টিতে জুডার দিকে তাকিয়ে বসে আছে। তার চোখের পিছনে মৃদু হাসির সঙ্গে খেলা করে যাচ্ছে যে ক্রূরতা, সেটা জুডা কোনোদিন মেসালার মধ্যে দেখতে পাবে বলে ভাবেইনি।
তুই আমাকে কি মনে করিস? তোর বন্ধু না গুপ্তচর? আহা, ওভাবে ভাবছিস কেন? বন্ধু তো বন্ধুর কাছেই সাহায্য চাইবে নাকি? আমিও তো বলছি, তোর ব্যবসা বাণিজ্য আর পরিবারের নিরাপত্তার সব দায়িত্ব তোর বন্ধুর, ট্রিবিউন মেসালার। বন্ধুত্বের দোহাই দিয়ে আর কত নিচে নামবি? অনেকক্ষণ থেকে তুই আমার দেশ, আমার জাতিকে একের পর এক অপমান করে চলেছিস। আমি কিচ্ছু বলিনি আমাদের বন্ধুত্বের সম্মানে। আর তুই কিনা বন্ধুত্বের নামে আমার নিজের জাতির লোকের বিরুদ্ধে আমার মগজ ধোলাই করতে চাইছিস, আমাকে রোমের গুপ্তচর বানাতে চাইছিস। জুডা, আমার কথা শোন। সিজার জুডিয়ার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছেন, সব লক্ষ্য করছেন। তার নেক নজরে থাকতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আমাকে তাই থাকতে হবে। আমি চাই তুইও, তোর দেশের লোকও সেই নেক নজরে থাক। তুইও যদি তাই চাস, তবে একটাই উপায় জুডা, আমাকে সাহায্য কর। বিনিময়ে জুডিয়া থেকে একা তুই রোমের সঙ্গে একচেটিয়া বাণিজ্য করতে পারবি। সে ব্যবস্থা আমি করে দেব। তুই ফুলে ফেপে উঠবি। ছি ছি মেসালা, তুই আমাকে এত নীচ মনে করিস? টাকার লোভে রোমের কাছে আমি আমার দেশের মানুষকে বেচে দেব? এ কথা ভাবতে তো লজ্জা হলো না? বোকামি করিস না জুডা। বোকামি? নিজের ভাইয়ের রক্তে হাত রাঙানোর চেয়ে বোকা হওয়া অনেক ভালো। দু চারটে এদেশি লোক মরলে তোর কি যায় আসে? ওই দু চারটে এদেশি লোক আমার রক্ত, আমার ভাই। আজ আমরা ধুলোয় লুটিয়ে পড়েছি বটে, কিন্তু যেদিন আমাদের মন্দিরের চূড়া আকাশ ছুঁয়েছিল সেদিন কোথায় ছিল তোদের রোম? আমরা আবার উঠে দাঁড়াবো। আমাদের রাজা আসবেন, আমি বিশ্বাস করি। রাজা পৃথিবীতে একজনই আছেন, সিজার। তার বিরুদ্ধে জেরুজালেমে যারা ঘোট পাকাবে তাদের এক টাকাও আমি ছাড়ব না। নিজের দেশকে ভালোবাসা কি পাপ? তুইও তো রোমকে পুজো করিস। ওই মানুষগুলো তোরই মতো দেশপ্রেমিক। তারা শিকল কেটে জুডিয়াকে মুক্ত করতে চায়। তারা অন্তত তোদের মতো রোমের হয়ে অন্য দেশের লোককে খুন করে না। জুডা, মুখ সামনে কথা বল। না, আমি বলবই, রোম পাপের দেশ। রোম একটা অভিশাপ। আজ বহু বছর ধরে তোদের রোম আমার দেশকে গলা টিপে মারছে, সারা পৃথিবীর রক্ত শুষে খাচ্ছে, ভাইকে মারতে ভাইয়ের হাতে ছুরি তুলে দিচ্ছে। কিন্তু চিরদিন এমন চলবে না। রোম একদিন ধ্বংস হবেই। সেদিন পৃথিবী স্বাধীন হয়ে উল্লাসে চিৎকার করবে। সেদিন ঈশ্বরের মুখে হাসি ফুটবে। মিলিয়ে নিস। জুডা আর মেসালা আগুন ঝরা চোখে একে অপরের দিকে চেয়ে বসে রইল। জুডার খুব কষ্ট হচ্ছিল। সে খেয়াল করল মেসালার দেওয়া ওয়াইনে এখনো একটা চুমুকও দেওয়া হয়নি। এটা অভদ্রতা, বড্ড বেশি অভদ্রতা করে ফেলেছে সে পুরনো বন্ধুর সঙ্গে। জুডা, শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুই আমার পাশে থাকবি না থাকবি না? মেসালা, তোর জন্য আমি সব করতে রাজি আছি, কিন্তু তোর পাশে থাকার অর্থ যদি আমার নিজের দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়, তবে আমাকে ক্ষমা কর বন্ধু। বেশ, তুই আমার বন্ধু বলেই তোর কাছে সাহায্য চেয়েছিলাম। তুই সাহায্য করলি না। বন্ধুত্বের অপমান কিন্তু তুই করলি, মনে রাখিস। আমি ভেবেছিলাম আমার পুরনো বন্ধু ফিরে এসেছে। আমি তোকে এই রোমের চাকরের সঙ্গে মেলাতে পারছি না মেসালা। তুই এই রোমান সেনা ছাউনিতে দাঁড়িয়ে যা যা বলেছিস, তাতে এই রোমের চাকরটা চাইলেই তোকে গ্রেপ্তার করতে পারত। করছে না, তার কারণ সে তোকে এরপরও বন্ধুই মনে করে। যা, বাড়ি যা, আমার অনেক কাজ আছে এখন। জুডা মাথা নিচু করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মেসালা তাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেও এলো না। এতদিন পর দুই বাল্য বন্ধুর প্রথম দেখা হওয়ার পর্বটা যে এমন বিশ্রীভাবে শেষ হবে, সেটা কেউই কল্পনা করতে পারেনি।
দুজনের চোখের সামনেই যেন এমন ঝলমলে সকালটার আলো হঠাৎ দপ করে নিভে গেল। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে।